দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জারিন। পরীক্ষা ছাড়াই রাজশাহীর নির্বাচন অফিসে নিয়োগ পেলেন ১৪৩ জন। খসে পড়া পলেস্তারা ও দেবে যাওয়া মেঝেতেই শিশুদের পাঠদান। ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ লোপাটে নদী নাকি খাল, তা নিয়ে সরকারি ২ দপ্তরের টানাটানি। ডাক্তারের ভুলে সিজারের পর কোমর থেকে পা অবশ, ফেলে গেছেন স্বামীও। পলাতক আওয়ামী লীগ নেতার মা স্ত্রী ঢাকায়, লুটপাটের পর গুড়িয়ে দেওয়া হলো বাড়ি। ডিসেম্বরে কি ফিরছেন শেখ হাসিনা? বিস্ফোরক তথ্য দিলেন দিল্লির কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরীক্ষা ছাড়াই রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ১৪৩ জন আউটসোর্সিং কর্মী। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে তাদের বাছাই করা হয়। নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তি এশিয়া পোস্টকে জানিয়েছেন, চাকরির জন্য কেএসএফ ট্রেডার্সকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়েছে তাদের। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই আগে থেকে নির্বাচন অফিসে দৈনিক মজুরি বা অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন। পরে টাকার বিনিময়ে তাদের একই কর্মস্থলে আউটসোর্সিং কর্মী দেখিয়ে নতুন চুক্তির আওতায় আনা হয়। এই নিয়োগে কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএম পদ্ধতিতে কাজ দেওয়া হয় কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে। সরকারি ক্রয় ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। বিশেষ পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলেই সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগে কি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে তার কোনো ব্যাখ্যা মেলেনি সংশ্লিষ্টদের কাছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, ফলে সাধারণ চাকরি প্রত্যাশীরা আবেদনের সুযোগই পাননি। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি বহাল থাকবে এবং ভবিষ্যতে বাদ দেওয়া হবে না, এমন আশ্বাসে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। জনপ্রতি গড়ে ৭৫ হাজার টাকা করে হিসেব করলে ১৪৩ জনের কাছ থেকে নেওয়া টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১,৭,২৫,০০০ টাকা। নাম প্রকাশ না করার শর্তে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত একাধিক ব্যক্তি এশিয়া পোস্টকে কেএসএফের নিয়োগ বাণিজ্যের কথা জানিয়েছেন। একজন বলেছেন, চাকরি স্থায়ী থাকবে এবং ভবিষ্যতে বাদ দেওয়া হবে না, এমন আশ্বাসে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি তিনি জানালে তাকে উল্টো কোম্পানির লোকজনের সঙ্গে কথা বলতে বলা হয়। পরে বাধ্য হয়ে ৭০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে তিনি চাকরি নিয়েছেন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের দাবি, নিয়োগের ক্ষেত্রে লেনদেনের বিষয়ে তিনি অবগত নন। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। সাধারণত বিশেষ পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলে পদ্ধতি ব্যবহার করা হয়, আমরাও সেটি করেছি। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেড আমাদের ৩টি অঞ্চলে কাজ করছে, সবকিছু বিবেচনা করে তাদের কাজ দেওয়া হয়েছে। কেএসএফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম হোসেন লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগপ্রাপ্তদের তালিকা আমরা তৈরি করিনি। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান স্যার ৩০ জুন আমাদের একটি তালিকা দিয়েছেন, সেই অনুযায়ী চুক্তি হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।
খসে পড়েছে বিদ্যালয়ের পলেস্তারা, বেরিয়ে এসেছে রড, দেবে গেছে মেঝে, এমনকি দরজা জানালার নেই কোনো অস্তিত্ব। তবুও জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। ঝুঁকিতে রয়েছে 140 কোমলমতি শিক্ষার্থীদের জীবন। সামান্য বৃষ্টি হলে ছাদের ফাটল চুইয়ে পড়ে পানি, এতে অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয় কিংবা শিক্ষার্থীদের অন্য ভবনের কক্ষে বা মেঝেতে বসিয়ে কোনোভাবে চলে পাঠদান। এই চিত্র শরীয়তপুর সদর উপজেলার চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। যে কোনো সময় এটা ভেঙে পড়বো, তাই আমাদের পড়ার প্রতি ভালো করে মন বসে না, সবসময় শুধু উপরে থাকায় ছাদও ভাঙ্গা, তাই আমরা চাই যাতে এটা ঠিক করা হয়। যে ভবনে ক্লাস করায় ক্লাসের উপরে ভাঙা এবং বৃষ্টি আসলে অজস্র পরিমাণে বৃষ্টি পড়ে এবং সেই জন্য আমি সবসময় আতঙ্কে থাকি। শিক্ষার আর উন্নত পরিবেশ চাই, আর একটা ভালো ভবন চাই। 4টি কক্ষের মধ্যে 2টি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, বাকি 2টি কক্ষেও ছাদের বিভিন্ন স্থানে বড় ফাটল রয়েছে। যে কোনো সময় ছাদের অংশ ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় শিক্ষক ও অভিভাবকেরা। একটু বৃষ্টির বর্ষার মৌসুমে সে জায়গায় ক্লাস করা খুবই দুরূহ। আজকে এই প্রচণ্ড বৃষ্টির মুহূর্তে ছাদ দিয়ে পানি পড়তেছে, এই কারণে আমি 3য় শ্রেণীর শিক্ষার্থীদের সেই ক্লাসরুমে ক্লাস না করিয়ে আমি শিশু শ্রেণীতে আসে ক্লাস করতেছি। তবে এই বিষয়ে আশার বার্তা দিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ জাহানারা খানম। শরীয়তপুর সদর উপজেলায় বিভিন্ন স্কুল সরজমিনেও পরিদর্শন করছি এবং দেখেছি যে অনেক স্কুলই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা ইতিমধ্যেই 45টি স্কুলে ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ, তাছাড়া যে সকল স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ দরকার সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরের নিকট প্রেরণ করা হয়েছে। 1972 সালে প্রতিষ্ঠিত চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে 2টি একাডেমিক ভবন রয়েছে। এর মধ্যে 4 কক্ষ বিশিষ্ট পুরনো ভবনটি নির্মিত হয় 1987 সালে। দীর্ঘ প্রায় 4 বছর ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা চান দ্রুত সংস্কারের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। যানজট নিরসনে ঢাকার আরও 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বায়ু ও শব্দ দূষণ কমাতে ইট ভাটার দূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন দ্রুত সড়ক থেকে সরানোর নির্দেশও দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরার মতো প্রযুক্তি হর্ন নিয়ন্ত্রণে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয়। নথিপত্রে যেটিকে নদী বলছে পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাগজে কলমে সেটি হয়ে গেল সরকারি খাল। আর এই জাদুকরী রূপান্তরের পেছনে লুকিয়ে আছে লাখ লাখ টাকার হরিলুটের গল্প। আমার বাপদাদার আমবলের নদী, এটা একবার খোলানো হয়েছে, তখন আমি বোধহয় 40 বছরের হিসাব আমি কর পাই। নীলফামারীর কিশোরগঞ্জে ধাইজান নদীকে খাল দেখিয়ে নতুন করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। 5 বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে খনন করা প্রবহমান এই নদীর ওপর এবার নজর পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্পের। 39 লাখ টাকার এই বরাদ্দে নদী খনন করা হচ্ছে নামমাত্র। নিয়ম ভেঙে এক্সকাভেটর দিয়ে তলদেশ কাটার ফলে কাজ শেষ না হতেই ধসে পড়েছে পার, যা স্থানীয় মানুষের নদী ভাঙনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পাশেও থাকিল, এই মাথা তো থাকলো, তো ওটা ক্লিয়ার করবে না, কোনো কাজে আসবে না। এটা পিছনে যেহেতু ভরাটা থাকছে, সামনে আরো ক্ষতি হতে পারে। কাজে পুরোটা যদি খনন করা হয় তাহলে আমাদের কাজটা ভালো হবে। জলঢাকা দড়িভিজা বিলাঞ্চল থেকে উৎপন্ন ধাইজান মূলত একটি প্রবহমান নদী, যার গড় প্রস্থ প্রায় 50 মিটার। জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো নদীকে খালে রূপান্তর করার আইনি সুযোগ নেই। অথচ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন প্রকল্পে নদীটিকে সরাসরি খাল হিসেবে উল্লেখ করা হয়েছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2018-19 অর্থ বছরে 8 কোটি টাকা ব্যয়ে প্রায় 29 কিলোমিটার দীর্ঘ এই নদীটি পুনর্খনন করা হয়েছিল। তবে বর্তমান প্রকল্পে কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ধাইজান নদীর কেবল 1.5 কিলোমিটার অংশে খনন কাজ চলছে। পুরো নদী বাদ দিয়ে নির্দিষ্ট এই অংশে প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রকল্প কমিটির সভাপতি। যে খননটা হইলে এটাতেও উপকার হচ্ছে, এই অঞ্চলটার হবে, কিন্তু পিছনে যা যখন পানিটা আটকে যাবে
তখন হয়তো আবার সমস্যা সাফার করতে হবে। প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও সেচ সুবিধা বাড়াতে সরকারের এই কর্মসূচি হলেও তা ব্যাহত হচ্ছে স্থানীয় সিন্ডিকেটের কারণে। পানি উন্নয়ন বোর্ড স্পষ্ট জানিয়েছে তাদের নথিতে এটি নদী এবং 5 বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এটি খনন করা হয়েছিল, ফলে এটিকে খাল দাবি করার কোনো সুযোগই নেই। এটা হচ্ছে 64 জেলা নদী খননের যে প্রকল্প ছিল 2019 সালে এটা শুরু হয়েছিল খনন কাজ, এবং সম্পূর্ণ 28 কিলোমিটারই খনন হয় 3টি প্যাকেজের মাধ্যমে, এবং 2020 সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভাইজানকে নদী বললেও এটিকে বড় নদী মানতে নারাজ জেলা দুর্যোগ কর্মকর্তা। এটি আসলে সেরকম বৃহৎ আকারের নদী আমার কাছে মনে হয়নি, বা এটা ওরকম না, নদী নামকরণ করা আছে। এদিকে পুরো প্রক্রিয়া নিয়ে উপজেলা প্রশাসন দায় এড়াতে না পারলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি তার যোগদানের আগেই এসেছে এই প্রকল্পের অনুমোদন। আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে, এবং আমি এসব জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে। নদীকে কাগজে কলমে খাল দেখিয়ে এমন খণ্ডিত খনন কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ সরকারি 2 দপ্তরের মধ্যেই। নদী রক্ষা কমিশনের নীতিমালা মেনে সরকারি অর্থের এই অপচয় রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কার্যকর তদন্ত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় নদীপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয় ফারজানার। প্রথমবার অ্যানেস্থেশিয়া কার্যকর না হওয়ায় দ্বিতীয়বার ইনজেকশন দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় তিনি অচেতন ছিলেন। জ্ঞান ফেরার পর থেকেই কোমরের নিচের অংশ অবশ হয়ে যায়, 2 পা সম্পূর্ণ অচল হয়ে পড়ে, পাশাপাশি চোখ ও কানেও জটিলতা দেখা দেয়। এখানেই শেষ নয়, ফারজানার এই কষ্টের সময় সংসার ছেড়ে চলে গেছেন স্বামীও। ফলে সন্তান জন্মের আনন্দে খুশির জোয়ারের পরিবর্তে পরিবারে এখন চাপা কান্না। আমাকে সিজার করার পর আমাকে যখন সিটে নিয়ে আসে তখন আমার নাকে মুখে ফেনা সারি দেয়। তারপরও রাকিব ডাক্তার বলছে কোনো সমস্যা হবে না। আমি ওই হসপিটালে, সিটি হসপিটালে 4 দিন ছিলাম। 4 দিন পর আমাকে বাড়িতে নিয়ে আসে। রাকিব ডাক্তার বলছে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। আজকে 5 মাস যাবত আমি এখনো অসুস্থ, এখনো ঠিক হয় নাই। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের অটোরিকশা চালক নূর হোসেনের মেয়ে ফারজানা আক্তার। পরিবারের অভিযোগ, গেল 19 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর শহরের বেসরকারি সিটি হাসপাতালে ফারজানার সিজারিয়ান অপারেশন করা হয়। অভিযোগ, অপারেশনের সময় ভুলভাবে অ্যানেস্থেশিয়া প্রয়োগের কারণে তার কোমরের নিচ থেকে অবশ হয়ে পড়েছে। এখন তার 2 পা সম্পূর্ণ অচল। নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, নবজাতক সন্তানকেও কোলে নেওয়ার শক্তি হারিয়েছেন তিনি। এখন আমার যত টাকা আছে সব টাকা গেছে। আমার গাড়ি আছে, বেচিয়ালাছি, স্বর্ণগয়না আছে, সব বিক্রি করে মেয়ে দিয়ে চাইছি। কোনো রকমে মেয়ে সুস্থ হয় না। এখন আবার টাকা নেওয়া হবে। আমি টাকার লাই কোনো রকমে টাকা নিতে পারি না। এত টাকা আমি কই পাবো? আমার সংসার চলতে তো শতদা আমি টাকা কই নিব? এত টাকা দিই আমি টাকাই পারি না। সংসার বাগ বেলাতে জামাই আপনার মেয়ে ভালো হতো না, সুস্থ হতো না। সিজার হয়, সিজার রুমে আমার বোনকে ভুল ইনজেকশন দেওয়ার কারণে 5 মাস আমার বোন প্যারালাইসিসে আক্রান্ত। কোমর থেকে 2 পা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি। ঢাকা নিউরোসায়েন্সে আমরা 21 দিন রাখছি আমার বোনকে। তারপর ওইখান থেকে ইন্ডিয়া, আমার বোনের কোমর মেরুদণ্ড থেকে ক্যালসিয়াম নিচ্ছে, ওটা ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। ইন্ডিয়া থেকে রিপোর্ট আসছে আমার বোনের ইনজেকশনের কারণে, ভুল ইনজেকশনের কারণে 2 পা থেকে কোমর থেকে প্যারালাইসিস হয়ে গেছে। এখন একটা ইনজেকশন 3 লাখ টাকা করে দিতে হবে। আমার বোনকে 3টে ইনজেকশন দিতে হবে, তাহলে আমার বোন সুস্থ হবে। কিন্তু আমরা ডাক্তারের কাছে অনেকবার গেছি, তার এই সমস্যার কথা নিয়ে ডাক্তার আমাদেরকে পাত্তা দিতেছে না, বলতেছে ওইটা কাকতালীয় ভাবে হয়েছে, উনি এটা দায়ভার বহন করবে না। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ রহমান সুমন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক ও মালিক ডাক্তার রাকিবুল আহসান। তবে তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাবলুর বসত ঘর এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। লাবলুর পরিবার চিকিৎসার জন্য ঢাকায় থাকায় সেই সুযোগে গভীর রাতে তার বাড়িটি
ধ্বংসস্তূপে পরিণত করা হয়। ভাঙচুরের পাশাপাশি ঘরে থাকা মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার লুট করে বাড়িটিতে আগুনও ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর থেকে মিজানুর রহমান এলাকা ছাড়া হলেও বাড়িতে তার স্ত্রী ও বৃদ্ধা মা থাকতেন। তবে চিকিৎসার কারণে বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে গভীর রাতে এক্সকাভেটর নিয়ে এসে তা গুঁড়িয়ে দেওয়া এবং লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী এলাকায় শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভানেত্রীর ডিসেম্বরে ফেরার ওই বক্তব্য নিয়ে গেল কয়েকদিনে বিবিসি বাংলা দিল্লিতে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের সঙ্গে যেমন কথা বলেছে, তেমনি যোগাযোগ করেছে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও। সেই সব আলোচনা থেকে প্রধানত দুটি জিনিস উঠে এসেছে, যা নিয়ে মোটামুটি সব পক্ষই একমত। প্রথমত, শেখ হাসিনা কথা বলেছেন মানেই তিনি ডিসেম্বরে ভারত থেকে পাততাড়ি গুটিয়ে ঢাকায় গিয়ে অবতরণ করবেন এমনটা নাও হতে পারে। বরং মাঝের এই 5 মাসে কোথাকার জল কোথায় গড়ায়, বাংলাদেশ সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায়, হাসিনার জন্য নতুন করে বিচারের ব্যবস্থা করা হয় নাকি মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়, আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনাকে নিয়ে কি মনোভাব দেখায়, এই সব ফ্যাক্টরের ওপরে নির্ভর করবে শেখ হাসিনা আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চাপবেন কিনা। দ্বিতীয়ত, শেখ হাসিনা যত যাই বলুন, তিনি তার সিদ্ধান্ত নিয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে পরামর্শ করেননি। পর্যবেক্ষকরা সবাই এ বিষয়ে একমত যে তিনি এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন সেই ভারতের সম্মতি ছাড়া তিনি মোটেই এই কথা বলেননি। আসলে ভারত সরকারও মনে করছে এই ঘোষণা এলে তাদের কোনো ক্ষতি তেমন নেই, বরং লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এরপর শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরে যান, তাহলে ভারত গেল 2 বছর ধরে চলা একটা কূটনৈতিক অস্বস্তি থেকে মুক্তি পাবে। আর যদি নাও ফেরেন, তাহলেও এটা বলা যাবে যে শেখ হাসিনা তো ফিরতেই চেয়েছিলেন, কিন্তু তার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ভারত তাকে রেখে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং শেখ হাসিনার এই বক্তব্য আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারার শামিল বলেই মনে করা হচ্ছে, যেটাতে আপাত দৃষ্টিতে তার বা তার হোস্ট কান্ট্রির হারানোর কিছুই নেই। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।